আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডমিশন গ্রামার 15 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা শিখব মডাল ভার্বের কিছু কনফিউশন, যেসব মডাল ভার্ব রয়েছে সেগুলো নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু, বি ইউজ টু, রেদার, প্রিফার, হ্যাজ টু। তো এইগুলোর মাঝে যে সম্পর্কটা রয়েছে, যে পার্থক্যটা রয়েছে, তো এই পার্থক্য ডিফারেন্সগুলোই আমরা এই ভিডিওটির আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পর এই যে এই মডাল ভার্বগুলো রয়েছে, এই মডাল ভার্ব নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না, এবং এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আপনারা ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। তো ওকে, তো আমরা যদি ফার্স্টে দেখি ক্যান আর কুডের ভিতর পার্থক্যটা কি হতে পারে। তো ক্যান আর কুডটা কোথায় বসে? ক্যান আর কুডটা মূলত হচ্ছে অ্যাবিলিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়, মানে যেসব সেন্টেন্সে দেখা যাবে যে অ্যাবিলিটি প্রকাশ করছে সেখানে ক্যান অথবা কুড বসবে। তো ক্যানটা বসে কোথায়? ক্যানটা বসে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনটা যদি প্রেজেন্টে থাকে, বর্তমান কালের থাকে, সেক্ষেত্রে ক্যান বসবে। আর কুডটা কোথায় বসে? কুডটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে বসবে, অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে কুডটা বসবে। ওকে, এখন যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এক নম্বরে কি দেওয়া আছে যে হি ক্যান সলভ দ্য সাম, অর্থাৎ সে অঙ্কটি সলভ করতে পারে। তো এটা কি অ্যাবিলিটি? এটা অ্যাবিলিটি না, সে এই কাজটি করতে পারে, এটা তার সক্ষমতা। তার মানে কি হি ক্যান সলভ দ্য সাম, সে এই কাজটি, সে অঙ্কটি সমাধান করতে পারে। সে খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে। তার মানে কি এটা তার সক্ষমতা, অ্যাবিলিটি প্রকাশ করতেছে, এই কারণে কি আমরা এখানে ক্যান বসাচ্ছি। এবং ২ নম্বরে আসি যে হি কুড সলভ দ্য স্যাম, অর্থাৎ সে অঙ্কটি সমাধান করতে পারতো, মানে কি অতীতকালের এখানে বোঝাচ্ছে। তো এখানে তার মানে কি হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো, মানে তার সক্ষমতা ছিল। তো অতীতকালে এখানে কি বসে? অতীতকালে কুড বসে, আর বর্তমান কালের ক্ষেত্রে ক্যান বসে। ক্যান অথবা কুড যেটাই হোক না কেন, এগুলোকে কি বলা হয়? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে অলওয়েজ ভি1 বসে। ওকে, এখন আসে হচ্ছে ২ নম্বরে মে ভার্সেস মাইট। তো মে আর মাইটটা ক্যান এবং কুডের মতনই। মেটা বসে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, আর মাইটটা বসে পাস্টের ক্ষেত্রে। তো ওকে, আমরা যদি একটা, মানে এটা কখন বসে, তো এটা যদি দেখি যে পসিবিলিটি অর্থ প্রকাশ পায় এমন ক্ষেত্রে মে বসে। তো পসিবিলিটি কি? তার আসার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে একটা পসিবিলিটি, তার আসার সম্ভাবনা আছে, তার মানে কি সে নাও কিন্তু আসতে পারে, কিন্তু সম্ভাবনা অর্থে, পসিবিলিটির অর্থ যদি প্রকাশ করে সেখানে কি মে অথবা মাইট বসে। তো এখানে যদি আমরা দেখি যে ইট মে রেইন টুমোরো, তো বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমোরো, অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে। এখানে কি সম্ভাবনা বোঝাচ্ছে, তার মানে আগামীকাল কি বৃষ্টি হতে পারে, এটা একেবারে স্পেসিফিক না, মানে সম্ভাবনা আছে, নাও হতে পারে। তার মানে কি ইট মাইট রেইন টুমোরো, অর্থাৎ স্টার্ট, এখানে স্টার্টে দিলে ভালো হতো পাস্টের ক্ষেত্রে। তাহলে ইট মাইট রেইন স্টার্টে, অর্থাৎ আগামীকাল বৃষ্টি মানে হতে পারে, এরকম জিনিস। গতকাল বৃষ্টি হয়েছিল, মানে এরকম একটা জিনিস বোঝাচ্ছে। তার মানে কি পাস্টের ক্ষেত্রে আমরা কি বোঝাবো? পাস্টের ক্ষেত্রে হচ্ছে মাইট বসাবো সম্ভাবনা অর্থে, আর প্রেজেন্টের ক্ষেত্রে আমরা মে বসাবো কিসের অর্থে? সম্ভাবনা বা পসিবিলিটি অর্থে। তো ওকে, তার মানে যদি এখন বলি সে আগামীকাল আসতে পারে, হি মে কাম টুমোরো, সে আগামীকাল যেতে পারে, হি মে গো টুমোরো। ওকে, এখন আসে হচ্ছে শুড। আসলে শুড অর্থটা কি? শুড কোথায় বসে? উচিত অর্থ প্রকাশ করে এমন অর্থে শুড বসে। এখন শুড মানেই কিন্তু আমরা জানি উচিত, যে ইউ তোমার কাজটি করা উচিত। ইউ শুড ডু স্টার্ট, ইউ শুড স্টাডি, তোমার পড়ালেখা করা উচিত। তো দেখি আমরা এখানে কি আছে, তাহলে কি ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার শিক্ষকদেরকে কি করা উচিত? রেসপেক্ট, সম্মান করা উচিত। তো দেখেন এখানে উচিত অর্থে চলে এসেছে, মানে শুড জিনিসটা হচ্ছে কখন বসে? উচিত অর্থে বসে। মাসুম শুড স্টাডি টুনাইট, অর্থাৎ পুরো রাত মাসুমের পড়াশোনা করা উচিত। উচিত অর্থ যেখানে প্রকাশ পাচ্ছে সেখানে কি হচ্ছে? শুড হচ্ছে। ওকে, এখন যদি আমরা দেখি যে শুডের উচিত অর্থ আরো অনেকগুলো আছে মডাল ভার্ব, সেগুলো কি কি হতে পারে? শুড তো নিজেই যেখানে অলরেডি আছে, তাহলে হ্যাড বেটার, অট টু, এরা কিরকম? একই রকম মিনিং প্রকাশ করে। তার মানে আমরা যেখানে শুড বসাতে পারবো সেখানে হ্যাড বেটারও বসাতে পারবো, এবং সেখানে অট টু বসাতে পারবো। ওকে, তো এখন আসে নেক্সটে কি আছে? ইউজড টু আর হচ্ছে বি ইউজড টু। তো ইউজ টু কোথায় বসে? আছে বি ইউজড টু কোথায় বসে? তার আগে একটা সিম্পল একটা জিনিস বুঝে নেন, যে অতীতের অভ্যাস বোঝাতে যদি কোনো অতীতের অভ্যাস বোঝায় তাহলে শুধুমাত্র কি হয়? ইউজড টু। ওকে, এক্সাম্পল যদি দেখি যে ডিলা ইউজ টু সুইমিং এভরিডে, তার আগে আমরা একটা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচারটা কেমন আছে?
যে ইউজড টু যদি হয় তারপরে কি হয় ভি ওয়ান হয়। আর যদি গেট অথবা বি ইউজ টু থাকে তার মানে কি তারপরে কিন্তু ভি ওয়ান হয় না, বরং ভার্বের সাথে আইএনজি হয়। তো গেটের 3টা ফর্ম থাকতে পারে, গেট, গট, গটেন। ঠিক তেমনি বি এর ভিতরে 5টা ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো কিন্তু থাকতে পারে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইউজ টু অর্থাৎ বি ইউজ টু অথবা গেট ইউজ টু যদি থাকে তার মানে ভি ওয়ান প্লাস আইএনজি হয়। খুবই ভালো করে এটা খেয়াল রাখবেন, কারণ এখান থেকে কিন্তু কনফিউশনমূলক একটা কোশ্চেন এসেই থাকে। এক নাম্বারটা দেখি আমরা কোন সিস্টেমে আছে, শুধু ইউজ টু আছে। আমরা জানি শুধু ইউজ টু থাকলে কি হয় ভি ওয়ান হয়। দেখেন এখানে সুইম মানে ভি ওয়ান দেওয়া আছে। আর ইজ ইউজ টু মানে কি ওই যে যে বি ভার্বের ভিতর ছিল ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তার মানে কি বি ইউজ টু আছে। তো বি ইউজ টু থাকলে কি হয় ভার্বের সাথে আইএনজি হয়, সুইমিং। সিম্পল জিনিস। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তার মানে কি ইউজ টু থাকলে ভি ওয়ান হয়, আর বি ইউজ টু থাকলে কি হয় বি ইউজ টু থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। আর এই ইউজ টুটা কি বোঝায়, অতীতের অভ্যাসটাকে বোঝায়। ওকে, এখন আসি মাস্ট। তো মাস্টটা কোথায় বসে? মাস্ট মানে কি, মাস্ট হচ্ছে অবশ্যই করতে হবে এমন অর্থ যদি প্রকাশ করে সেখানে মাস্ট বসে। মাস্ট মানে কি অবশ্যই। তো এখন যদি আমরা দেখি যে মাস্টটা কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে। ওয়ান মাস্ট সাইন এ চেক বিফোর ওয়ান ক্যাশেস ইট। মানে অবশ্যই কোনো একটা কাজ করতে হবে কি বিফোর ওয়ান ক্যাশেস ইট। যদি কেউ কোনো একটা চেক ক্যাশ করতে চায় মানে টাকায় ভাঙাতে যায় ব্যাংকে দিয়ে, তার মানে তাকে কি করতে হবে সাইন করতে হবে। ওয়ান মাস্ট সাইন এ চেক, অবশ্যই একজনকে চেকে সিগনেচার করতে হবে বিফোর ওয়ান ক্যাশ ইট, যদি মানে এটা ক্যাশ করার পূর্বে অবশ্যই চেকে সাইন করতে হবে। তো এখানে কিন্তু আবশ্যকতা বোঝাচ্ছে, তুমি যদি সাইন না করো তাহলে কিন্তু ব্যাংকার তোমাকে টাকা দেবে না, কারণ তুমি ব্যাংকের টাকার মালিক। তুমি যদি তোমার সাইন না থাকে তাহলে ব্যাংকে কি তোমাকে টাকা দেবে? অবশ্যই দেবে না। তার মানে যেটা তোমার বাধ্যতামূলক করতেই হবে, মাস্ট অবশ্যই করতে হবে। ওকে, নেক্সট আসি কি হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। তো হ্যাভ টু, হ্যাজ টু আর হচ্ছে হ্যাড টু, এটাও মাস্টের মতো একটা অর্থ দেয়, কিন্তু একটু সামান্য ডিফারেন্স আছে। তো এইটা ডিফারেন্সটা বোঝার জন্য আপনাকে বাংলা অর্থটা ফুলফিল ভাবে বুঝতে হবে, তাছাড়া কিন্তু এই মাস্ট আর হ্যাভ টু হ্যাজ টুর ডিফারেন্সটা বোঝা যায় না। তো এখানে কি কোনো কাজ বাধ্যতামূলক ভাবে করতেই হবে এমন বোঝাতে কি বলছে হ্যাভ টু বসে, মানে তোমাকে এটা করতেই হবে। তাহলে কি বসবে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসবে। তো হ্যাভ টু কোথায় বসে? হ্যাভ টু আর হ্যাজ টু হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে বসে, প্রেজেন্ট মানে টেন্সের ক্ষেত্রে। আর হ্যাড টু কোথায় বসে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর হ্যাভ টু বসে হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। ওই যে এম, ইজ, আর, সরি ফার্স্ট পারসন কি উই, মি, মাই। তো এগুলো কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি ইউ, ইওর। এগুলো কি সেকেন্ড পারসন। তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পর হচ্ছে হ্যাভ টু বসে। আর থার্ড পারসনের পরে কি বসে? থার্ড পারসনের পরে হচ্ছে হ্যাজ টু বসে। ওকে, তো আর কি এটা হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এদের কি বলে একেবারে বাধ্যবাধকতা বোঝাবে, অবশ্যই তুমি ওটা করতে বাধ্য। কি হতে পারে? যেমন ওয়ান হ্যাজ টু ইট ফুড ফর স্টারভিং। তাহলে কি ওয়ান হ্যাজ টু ইট ফুড মানে যে কোনো মানুষের হ্যাজ টু ইট ফুড, তাহলে কি মানে খাদ্য খেতেই হবে, খাবার খেতে হবে ফর স্টারভিং বেঁচে থাকার জন্য। দেখো, দেখেন, আপনি যদি খাবার না খান তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবেন না, তার মানে এটা বাধ্যতামূলক কিন্তু বোঝাচ্ছে। তার মানে কি বাধ্যতামূলক আপনাকে খাবার খেতে হবে কিসের জন্য? বাঁচার জন্য। আপনি যদি মরে যেতে চান তাহলে তার খাওয়া লাগতেছে না। তার মানে পরের কথার মধ্যে আমরা বুঝতেছি যে ফর স্টারভিং, যদি আপনি বেঁচে থাকতে চান আপনার বাধ্যতামূলক ভাবে খাবার খেতেই হবে। এখন আসি 2 নম্বর উদাহরণ কি আছে, আই হ্যাড টু ওয়ার্ক ফর আর্নিং মানি। অর্থাৎ টাকা ইনকামের জন্য। টাকা ইনকামের জন্য কি আমার বসে থাকলে হবে? নো, বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে। আই হ্যাড টু ওয়ার্ক ফর স্টারভিং মানি, আমাকে বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে যদি আমি টাকা অর্জন করতে চাই, অথবা টাকা উপার্জনের জন্য বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাজ টু বসাইছি। কেন হ্যাজ টু বসাইছি? কারণ ওয়ানটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, এই কারণে হ্যাজ টু বসানো হয়েছে। যদি এখানে ওয়ানের বিপরীতে আই থাকতো অথবা ইউ থাকতো যেরকম, তাহলে ইউ থাকলে কি হতো? ইউ হ্যাভ টু ইট ফুড ফর স্টারভিং, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন থাকার কারণে আমরা এখানে হ্যাজ টু না নিয়ে আমাদেরকে হ্যাভ টু নিতে হয়েছে, মানে হতো। তো যেহেতু ওয়ানটাকে থার্ড পারসন এই কারণে আমাদের হ্যাজ টু নিয়েছি। আর হ্যাড টু এটা কি? এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোনো ম্যাটার করে না, এটা যে কোনোটার পরেই বসতে পারে।
কারণ পাস্টের কোনো ওই ফার্স্টের সময় কোনো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসনের কোনো কাজ হয় না। ওকে, এখন নেক্সট আসি। নেক্সট আছে উড রেদার। তো উড রেদার দ্বারা কি বোঝায়? তো পছন্দের তুলনা বোঝাতে উড রেদার, তারপরে কি হয় ভি ওয়ান থাকে, তারপর একটা দেন থাকে, তারপর আর একটা ভি ওয়ান থাকে, মানে পছন্দের তুলনা বোঝাতে। ওই যে কথা আছে, আমি বরং না খেয়ে থাকবো তাও ভিক্ষা করব না। পছন্দ কি? না খেয়ে থাকা। ভিক্ষা করাচ্ছে আমার পছন্দ কি? না খেয়ে থাকা। এটা তুলনা কিন্তু এটা। তো আমরা উদাহরণটা দেখে ফেলি যে রহিম উড রেদার ডাই দেন বেগ। রহিম দরকার হলে মারা যাবে, তাও কি করবে না? তাও ভিক্ষা করবে না। তার পছন্দ কয়টা? পছন্দ হচ্ছে দুইটা। একটা হচ্ছে বিগ, বেগ মানে ভিক্ষা করা, আর একটা হচ্ছে কি ডাই, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। তো এখন সে কোনটা বেছে নেবে? সে বলতেছে যে আই উড রেদার ডাই, আমি মারা যাওয়াটাকে বেছে নেব, দেন বিগ, তাও ভিক্ষা করব না। তার মানে যেটা বেছে নেব সেটা হচ্ছে উড রেদারের পরে লিখতে হয়, যেটা বেশি পছন্দ। আর যেটা কখনোই পছন্দ নয় সেটা হচ্ছে দেনের পরে লিখতে হয়। তো এখন যদি এরকম হতো যে আমি ভিক্ষা করব তাও মারা যাব না, তাহলে আই উড রেদার বিগ দেন ডাই, আমি ভিক্ষা করব তাও মারা যাব না। ওকে, এখন হচ্ছে 2 নম্বর এক্সাম্পলে যদি আসি, যে আই উড রেদার স্টে দেন হে দ্যাট, সরি এখানে দেন হবে দেন হেল্প। অর্থাৎ আমি দাঁড়িয়ে থাকবো তাও সাহায্য করবো না। যেমন এমন হয়েছে যে আপনি সাহায্য একজন করতে গেছেন, সাহায্য করতে যায় সেখানে প্রতারিত হয়েছেন, অথবা সাহায্য করতে যায় উল্টো আপনার ধোলাই খাইছেন, মার খাইছেন, অপমানিত হয়েছেন। তো এখন আপনি নিজের প্রতিজ্ঞা করলেন আই উড রেদার স্টে, দরকার হয় কেউ বিপদে পড়লে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি দাঁড়িয়ে থাকবো, দেন হেল্প, তারপরে আমি সাহায্য করব না। তোকে তোকে কেউ মারতে আসলে আমি দরকার হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাও তোকে সাহায্য করবো না। কেন? তুই আমার সাথে বেইমানি করছিস। তো যে পছন্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাহায্য করা, একটা হচ্ছে দাঁড়িয়ে থাকা। এখন আপনি যেটা পছন্দ করবেন সেটা হচ্ছে উর রেদারের উপর বসাবেন, আর যেটা পছন্দ করবেন না সেটা কিসের পর বসাবেন? দেনের পরে বসাবেন। ওকে, উভয় ক্ষেত্রে কি হবে? ভি ওয়ান হবে, কখনো এখানে পাস্ট টেন্সে হবে না। এখন আসে নেক্সট প্রিফার। তো প্রিফার জিনিসটা এমন যে পছন্দের তুলনা বোঝাতে প্রিফার ব্যবহৃত হয়। আর প্রিফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অবশ্যই সবসময় টু বসে। প্রিফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। তো এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি আশা করি বুঝতে পারবো। আই প্রিফার টু ডু ইট। তো প্রিফার পরে কি বসে? টু বসে। ওকে, অ্যাপ্রিপিয়েশন টু বসাইছি, আর টুর পরে আমরা জানি যে ভি ওয়ান বসে, তাই আই প্রিফার টু ডু ইট। এখন আসি প্রিফারের পর যদি কোনো ভার্ব আসে, দেখি আমরা প্রিফার পর একটা ভার্ব আছে, তার মানে প্রিফারের পর কোনো ভার্ব আসে সেটা কি হবে? জিরান্ড হবে। তো ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ভি ওয়ান প্লাস আইএনজি হবে। তো প্রিফারের পর কোনো ভার্ব আসছে, তো আইএনজি করে দিছি, ঠিক আছে, কিন্তু টুটা অবশ্যই বসবে, কারণ প্রিফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসবে। টু ড্রিঙ্কিং, তো এখানে অনেকেই বলবেন যে ভাই এখানে তো ড্রিঙ্ক হওয়ার কথা, কারণ টু এর পূর্বে কি থাকে? টু এর পর অলওয়েজ ভি ওয়ান বসে। বাট প্রিফারের রুলস অনুসারে প্রিফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসবে, কিন্তু যদি দুইটা ভার্ব থাকে, তার মানে কি একটা টু এর আগে ভার্ব বসবে সেটার সাথে আইএনজি হবে, এবং পরে টু এর পর যে ভার্বটা হবে তার সাথে আইএনজি হবে। মানে দেখেন এখানে পছন্দের তুলনাটা কি হচ্ছে? আই প্রিফার ড্রিঙ্কিং কোকা কোলা, আমি কোকা কোলা ড্রিঙ্কিং করব, টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, তাও অরেঞ্জ জুস পান করব না। অর্থাৎ পছন্দ করছে সবচেয়ে কি? কোকা কোলাকে পছন্দ করছে অরেঞ্জ জুস থেকে। যদি ভার্ব না আসে, দুটা নাউন আসে, তারপরে আমাদের অবশ্যই টুটা আনতেই হবে মাঝে, মানে প্রিফারের সাথে অলওয়েজ টু বসে। যদি দুইটা নাউন থাকে তাহলে প্রিফারের পর একটা নাউন বসবে, তারপর আরেকটা নাউন বসবে, আর মাঝে টু দিয়ে অ্যাড করতে হবে। আর যদি প্রিফারের ভার্ব নাউন দুইটাই আসে, তার মানে ভার্বের সাথে আইএনজি হবে, পরে নাউন হবে, তারপরে টু দিয়ে আবার ভার্ব, পরে নাউনটাকে বসাই দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিফার আর উড রেদারের সম্পর্কটা। আমি আবারও বলছি, প্রিফারের পর অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে টু বসাতে হবে, যেখানে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা টু, একটা টু, একটা টু, বিভিন্ন ডিফারেন্স থাকা সত্ত্বেও টু কিন্তু বসেছে। নেক্সট, তো নেক্সটে আছে এক্সারসাইজ। আসলে এক্সারসাইজ না করলে আমরা বুঝতে পারি না আসলে আমরা কি শিখেছি। তো এই কি শিখেছি এতটুকু জানার জন্য আমাদের এক্সারসাইজটা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছি এক নাম্বার আছে রিসেন্টলি রেবেকা হ্যাজ গট ইউজ গো ড্যাশ এ ল্যাব স্টারডে। আমাদের এক নাম্বারটা কি হবে? আই কুড ড্যাশ কিল দ্য বার্ড। তো আমি পাখিটিকে হত্যা করতে পারতাম, এটা কি হবে? আই ক্যান নট বাট হেল্প। আর 4 নাম্বার কি হবে? 5 নাম্বার কি হবে? 6 নাম্বার কি হবে? এবং 7 নাম্বারটা কি হবে? আপনারা স্কিপ করে জাস্ট অ্যান্সারগুলো দিয়ে দেন, আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য অ্যান্সারগুলো এখনই দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এক নাম্বার অ্যান্সার হচ্ছে টেকিং। কেন? দেখেন এইখানে আমি কি বলেছিলাম? বি ইউজ টু অথবা গেট ইউজ টু। তো গেটের 3টা ফর্ম থাকতে পারে, গেট, গট, গটেন, তো আছে এখানে কি আছে? গট আছে, তার মানে গেট ইউজ টু কিন্তু আছে। তো গেট ইউজ টু অথবা বি ইউজ টু থাকলে কি হয়?
টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয়। এখানে কি আছে, টেক আছে। তো ভার্বের সাথে আইএনজি করে দেন, সিম্পল ম্যাটার, টেকিং করে দেন। তার মানে কি, রেবেকা হ্যাজ গট ইউজ টু টেকিং এ ন্যাপ স্টারডে। 2 নম্বরে আসেন। 2 নম্বর আছে কি, আই কুড ড্যাশ কিল, আই কুড ড্যাশ দ্য বার্ড, কিল দেওয়া আছে ব্র্যাকেটে। তো কিলটাকে আমরা কি করবো, তো আমরা জানি কুড অথবা ক্যানের পর V1 বসে, এটা মডাল পর্বের পর কি বসে, অলওয়েজ V1 বসে। তো আমরা V1টা বসাই দিই, কিল হবে KILL, কিল। এখন আসি 3 নম্বরে, আই ক্যান নট বার্ট হেল্প হার। তো ক্যান নট বার্ট এর পর কি বসে আর ক্যান নট হেল্প এর পর কি বসে, তো ডিফারেন্স হচ্ছে এই দুই জায়গায়। ক্যান নট বার্ট এর পর একটা জিনিস বসবে আর ক্যান নট হেল্প এর পর একটা জিনিস বসবে। তো ক্যান নট বার্ট এর পর হচ্ছে কি হবে, অলওয়েজ V1 হবে। আর ক্যান নট হেল্প এর পর কি হবে, যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি হবে। ঠিক আছে। তো এই কারণেই প্রথমটার সাথে কি হয়েছে, ক্যান নট বার্ট আছে। তো প্রথমটা যেহেতু ক্যান নট বার্ট আছে, এই কারণে V1 হয়েছে, এবং দুটোটাই কি আছে, ক্যান নট হেল্প আছে, এই কারণেই ভার্বের সাথে আইএনজি হয়েছে। আরেকটা কথা আপনারা জাস্ট ভালোভাবে খেয়াল রাখেন, ক্যান নট এটা কিন্তু আলাদাভাবে কখনোই লেখা যাবে না, আলাদাভাবে লিখলেই আপনার সেটা ভুল হবে। ক্যান নটটা অলওয়েজ একসাথে লিখতে হয়, ক্যান নট, ক্যান নট। ওকে, এখন সে 5 নম্বরে, আই ওয়াজ ইউজ টু। তো দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, ও বি ইউজ টু আছে। তো বি ইউজ টু থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। বির ভিতর কি থাকতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তো এখানে কি আছে, ওয়াজ আছে। বি ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তো আপনি আইএনজিটা বসান, ইটিং। 6 নম্বর শোনো, হোয়েন আই ওয়াজ ইয়ং আই ইউজ টু। শুধু ইউজ টু আছে, যদি শুধু ইউজ টু থাকে কি হয়, V1 হয়। তো বসান এখানে V1, সুইম হবে। ওকে, 7 নম্বর সে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, সামডে ইউ উইল গেট ইউজ টু ড্যাশ ইন ইংলিশ। একদিন তুমি ইংলিশে ভালো দক্ষ হয়ে উঠবে। এখানে আমাদের কি হবে, গেট ইউজ টু আছে ভাই। গেট ইউজ টু অথবা বি ইউজ টু থাকলে এরপর কি হয়, ভার্ব থাকলে সেটা আইএনজি হয়, স্পিকিং। তো ওকে, আশা করি এখানে যতগুলো এক্সারসাইজ করলেন সবগুলো আপনার হয়েছে। তো আপনার কতগুলো হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হয়েছেন সেটা অবশ্যই লাইকের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।